কি ব্যাপার ভাইজান? সুন্দরী বললেন আদিতাকে, তাকিয়ে আছেন আমার দিকে, মতলব কি আপনার? রোহিত ভাই হেসে দিল, হাসতে হাসতে বলল, আহ, আমি যদি খুব ভুল না করি তুমি খুবই কৃপণ প্রকৃতির, এম আই রাইট? রোহিতের কথা শুনে আদিতা রাইমার গলায় খাবার আটকে গেল। ওরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে কাশতে আর পানি খেতে লাগলো। কাশি থামার পর ওরা দুইজন একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে থাকলো। আর এদিকে ধারা তো অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছে। বোকা বোকা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি জানলেন কিভাবে? একদিন ক্লাস শেষে বাড়ি ফেরার পথে আমার বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই সেদিন বাইক গ্যারেজে ঠিক করতে দিয়ে সিএনজি করে বাসায় ফিরছিলাম। সে একই সিএনজিতে তুমিও ছিলে। এখন বর্তমান সমাজে কেউ 5 টাকার নিচে ভাড়াই দেয় না, তা সে যত কম পথই যাক না কেন। কিন্তু তুমি একটা ব্যাগ থেকে 3টা ব্যাগ বের করে 2 টাকার একটা কয়েন সিএনজি চালককে দিয়েছিলে, আর বলেছিলে 1 টাকার কয়েন নেই তাই 2 টাকা দিয়েছো। 1 টাকা থাকলে 1 টাকা দিতে, তাই বুঝলাম তুমি অনেক কৃপণ। রোহিতের উত্তর শুনে রাইমা আর আদিতা নিজেদের সামলাতে পারল না, হু হা করে হেসে দিল। ওদের হাসির সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা সিনিয়র হেসে উঠল। এদিকে ধারা রাগ আসমান ছুঁয়েছে। সে বলে উঠল, এতে হাসার হলোটা কি শুনি? আমি কৃপণ নই, আমি মিতব্যয়ী। 2 টাকার ভাড়া 5 টাকা দেওয়া মানে হচ্ছে অপচয়, আর অপচয়কারী শয়তানের ভাই। তাই আমাকে কৃপণ বলে অপমান করার কোনো মানেই হয় না। ধারা কথা শুনে সকলে কষ্ট করে হলেও নিজের হাসি থামিয়ে ফেলল, কিন্তু আদিতা রাইমার হাসি যেন থামছেই না। ওরা হাসতে হাসতে প্রায় কেঁদে দিয়েছে। ধারা চিৎকার করে বলে ওঠে, তোরা থামবি? আদিতা রাইমা অনেক কষ্টে হাসি থামায়, কিন্তু একটু পর আবার ফিক করে হেসে দেয়। ধারা রেগে মেগে আবার কিছু একটা বলবে, তার আগেই রোহিত ভাই বলে ওঠে, ওকে ওকে, তোমরা আর হেসো না। এখন বলো তোমরা কে কি সে নাম দিলে? ওরা কোনো মতে হাসি থামায়। আমরা দুজন নাচে আর ও গানে। ভালো, তোমরা তো রবীন্দ্রসঙ্গীতে নাচবে আর তুমি গান গাবে, রাইট? ওরা তিনজন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহ, সো বোরিং। এর চেয়ে মডার্ন গান গাইলে বা নাচলে ভালো হতো। দেখো, সবাই বলে যে প্রফেসররা থাকবে তাই মডার্ন গানে নাচা যাবে না বা গান গাওয়া যাবে না। তো আমার প্রশ্ন হলো, যখন আমরা র্যাক ডে করি বা অন্য কোনো অনুষ্ঠানে স্টুডেন্টরা মিলে, তখন তো মডার্ন গানেই নাচি, তখনও তো প্রফেসর উপস্থিত থাকেন। তাহলে এখন সমস্যা না হলে এখন এত সমস্যা কিসের? প্রত্যেকটা বছর এই একই নাটক, আমার তো একটুও ভালো লাগে না। ওরা কিছু বলে না। ওদের কাছ থেকে উত্তর না পেয়ে সবাই খাওয়ায় মন দেয়। ওরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে বাড়ি ফেরে। বাড়ি ফিরতে দেরি হয় বলে আদিতা আদনানের কাছে আচ্ছা মতো ধমক খায়। এরপর আদিতা রাইমা ফ্রেশ হয়। ফ্রেশ হয়ে আদিতা টিভি রুমে গিয়ে মুভি দেখতে থাকে, আর রাইমা অপেক্ষায় থাকে। বিগত কয়েকদিন যাবৎ যে লোকটা তাকে প্রতিদিন সন্ধ্যের পর ফোন দেয়, সেই লোকটার। রাইমাকে বেশি অপেক্ষা করতে হয় না, কিছুক্ষণের মধ্যে আবির ফোন দেয়। রাইমা আবিরের ফোন পেয়ে মুচকি হাসে। কিছু না ভেবে ফোনটা ধরে কানে নেয়। ওপাশ থেকে চেনা সে পুরুষালী কণ্ঠটা রোজকার মতন বলে ওঠে, কেমন আছো শ্যামলিমা? এই কণ্ঠ, এই আদুরে নাম শুনে আনন্দে ছেয়ে যায় রাইমার হৃদয়। সে বোঝে সে দুর্বল হয়ে পড়েছে এই অচেনা পুরুষের প্রতি। বুঝতে পারে এটা ভুল হচ্ছে, মস্ত বড় ভুল। কিন্তু মানুষ বড়ই অদ্ভুত, জেনে শুনে ভুল করতে অনেক ভালোবাসে তারা। রাইমার এই মুহূর্তে তাই করছে, জেনে শুনে এগিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সে জানে না এই ভবিষ্যৎ কি, কিন্তু এটুকু জানে এই অচেনা পুরুষ তাকে অল্প হলেও ভালোবাসে, আর সেও ধীরে ধীরে সে অচেনা পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েছে, খুব দুর্বল হয়ে পড়েছে। জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি আমাকে এত বিরক্ত করেন কেন বলুন তো? আমি ফোন দিলে তুমি বিরক্ত হও শ্যামলিমা? এতদিন কথা বলেছে, কিন্তু কখনো রাইমা তার অচিন মানুষটাকে গম্ভীর হয়ে কিচ্ছু বলতে শুনেনি। সবসময় অচিন পুরুষ রসালো রসালো কথা বলে রাইমা হৃৎপিণ্ডে হাজারো প্রজাপতির মেলা বসিয়ে দিত। তবে আজ এত গম্ভীর কেন অচিন পুরুষ? রাইমা অবচেতন মন ধক করে ওঠে। রাইমা কি বলবে ভেবে পায় না। রাইমার ভাবনার মধ্যেই ওপাশ থেকে আবির আবার বলে ওঠে, বিরক্ত হলে বলে দাও, আর জ্বালাবো না তোমাকে। রাইমা এখনো নিশ্চুপ। আবির বেশ কিছুক্ষণ পর আবার বলে ওঠে, মৌনতাকে কি সম্মতি ধরে নেব শ্যামলিমা? আ আ না। তাহলে আমি ফোন দিলে তোমার ভালো লাগে, তা মেনে নিলে তো? আপনি তো খুব বাজি দেখছি।
আমাকে ভয় পাইয়ে দিলেন? ভয় পাইয়ে দিয়েছিলাম? কিসের ভয়? জানি না। শ্যামলিমা কি আমার প্রেমে পড়েছে নাকি? মোটেই না, কখনো না। তাহলে ভয় কিসের? যাকে চেনো না, জানো না, ভালোবাসো না, তার থাকা না থাকা এত কিসের ভয়? বললাম তো জানি না। আমি কিন্তু জানি। কচু জানেন আপনি? আচ্ছা বাদ দাও, বলো ভার্সিটিতে তো 1 সপ্তাহ পর নবীন বরণ, তুমি কি কিছুতে নাম দিয়েছো? আপনি কিভাবে জানলেন? আমি সব জানি, ইটস ম্যাজিক। ম্যাজিক না ছাই, বলুন কিভাবে জানলেন? বলবো, অবশ্যই বলবো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো বলো? তো বলুন, আমি শুনছি। বলবো, তবে আজ না, সময় হলে সব বলবো। আল্লাহ ভালো জানি সেই সময় কবে হবে। সবুর করো, সবুরের ফল মিঠা হয় সুন্দরী। সুন্দরী? আমি কি আসলেই সুন্দরী? কেন, সন্দেহ আছে নাকি? অনেক সন্দেহ আছে। আপনি কি আদিতা আর ধারাকে দেখেননি? ওরা কত সুন্দর। ধারা উজ্জ্বল শ্যামলা আর আদিতা শুভ্র, আর সেখানে আমি কালো বললেই চলে। তারপর আমি সুন্দরী। মাকাল ফল চেনো? মাকাল ফল দেখতে অনেক সুন্দর, লাল টকটকা, কিন্তু সে ফল মানুষ খেতে পারে না। অপরদিকে সফেদা দেখতে বিদঘুটে, কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো বাহ্যিক সৌন্দর্য নিয়ে জন্মিয়ে মাকাল ফলের মতো হয়ে কোনো লাভ হলো না, তাই না? আর এদিকে বিদঘুটে সফেদা কুৎসিত হয়েও মানুষের কাছে এত প্রিয়। কিন্তু মানুষের বেলায় থিওরিটা বদলে যায়। কিছু বোকা মানুষ বাহ্যিক রূপ দেখে, তবে সত্যি কথা এটাই, আমিও তোমার বাহ্যিক রূপ দেখেই তোমার প্রেমে পড়েছিলাম। হাসালেন। আমার বাহ্যিক কোনো রূপ নেই, সব দিক দিয়ে আদিতাই পারফেক্ট। ওর মনটা যত সুন্দর, ঠিক বাহ্যিক রূপটাও সমানুপাতিক হারে সুন্দর। ধারাও কম না, ওর মনটাও অনেক ভালো, আর বাহ্যিক রূপটাও মাশাল্লাহ। তুমি সুন্দর, তোমার চোখ সুন্দর, তাই তুমি যাকে দেখো, যার কথা ভাবো, তাকেও তোমার কাছে সুন্দর লাগে, বুঝলে? আর কোনো সময় বলবে না তুমি সুন্দর না, কারণ তোমাকে যেভাবে মানাবে সৃষ্টিকর্তা তোমাকে সেভাবেই সৃষ্টি করেছে। সো অলওয়েজ সে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বলো, কিসে নাম দিলে? আমি তো বলবো না, আপনি নিজে ম্যাজিক করে জেনে নিন। ঠিক আছে। 2 দিন পর আদিতা, রাইমা, ধারা ভার্সিটিতে ক্লাস করা শেষ করে বসে আছে কাঠগোলাপ গাছের নিচে। তবে আজ ভার্সিটিতে সবাই আসলেও বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস না করে রিহার্সাল করছে। রাইমার ধারাও বেশ কিছুক্ষণ রিহার্সাল করেছে, কিন্তু আদিতা করেনি। আদিতা রিহার্সালের প্রয়োজন হয় না, শুধু পারফরমেন্সের আগে একবার মনে মনে রেওয়াজ করলেই হবে তার। যেহেতু ক্লাস হচ্ছে না আর ওরা রিহার্সালেও অংশগ্রহণ করছে না, তাই 3 জন মিলে গল্প করছিল কাঠগোলাপ গাছটার নিচে বসে। এদিকে কাঠগোলাপ গাছের থেকে কিছুটা দূরে ক্যান্টিনে বসে 3 জন কথা বলছে। তো তুই সেই রোহিত ভাই, ভার্সিটির সব বেয়াদব স্টুডেন্টদের বড় ভাই? ইয়েস ব্রো। দেবও কারণে চ্যাক। কিসের ব্রো? আমি এখন তোর ভার্সিটির প্রফেসর। ওহ কাম অন ব্রো, ভার্সিটিতে প্রফেসর হয় আর যাই হও না কেন, রিয়েল লাইফে তো তুমি আমার মাম্মার ছেলে, আর আমার মাম্মার ছেলে তো আমার ভাইই হলো, তাই না? খালামুনি জানে যে তুই ভার্সিটিতে এসে এসব করে বেড়াস? দেখেছিস সাবির, কত বড় সাহস! ওর নিজের নামটা রওশন থেকে রোহিত করে ফেলেছে। কুলাঙ্কার একটা। তোকে নিজের খালতো ভাই ভাবতে আমার লজ্জা লাগছে। ওহ ব্রো, এত ভাবাভাবির কি আছে? আমি তো তোমার খালাতো ভাই, আর মমকে জানানোর কি দরকার? আমি তো আমার ফ্রেন্ড গার্লদের জন্য নিজের ওই ফালতু নামটাকে একটু অ্যাভয়েড করে রোহিত রেখেছি। এতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, কিন্তু তুই যে ভার্সিটিতে র্যাগিং করে বেড়াস সেটা যদি কবির ভাইয়া জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছিস? চিল ব্রো, 4 বছর এই ভার্সিটিতে। কবির ব্রো এতদিনেও যখন জানেনি, তখন তো মাত্র 1 বছর। আমি আছি কি করতে? আজই জানাবো কবির ভাইয়াকে। প্লিজ নো, ডোন্ট ডু দিস। আমি প্রমিস করছি আর কাউকে র্যাগিং করব না। আর মেয়েদের চক্কর কবে ছাড়বি? ব্রো, ওটাও ছেড়ে দিব। 2 দিন আগে বিকালে আমি আমার মনের মানুষের দেখা পেয়েছি। শি লুকস লাইক এ ফেয়ারি। ও আচ্ছা, এই কথা তো তুই প্রত্যেকবারই বলিস, এটা নতুন কে? নো ব্রো নো, এবার একটা পাক্কা। ওর কণ্ঠ, ওর হাসি, ওর কথা বলার স্টাইল, আরও স্বয়ং একটা কিউটের ডিব্বা। আমি তোমাকে কথা দিলাম ওকেই তোমার ভাইয়ের বউ বানাবো। কে সেই অভাগী যার উপর তোর কুনজর পড়েছে? প্লিজ কুনজর বলিও না, ওকে আমি বউ বউ চোখে দেখি। তাহলে এটা তো সুনজরই হলো, কি বলো? তাহলে এতদিন যাদের সাথে রঙ্গলীলা করতে, তাদের কোন চোখে দেখতে?
রঙ্গবতী রঙ্গবতী নজরে। নাইস। আচ্ছা বল মেয়েটা কে? ডান হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, ওই যে কাঠগোলাপ গাছের নিচে যেই মেয়েটা বসাও, শি ইজ সো সুইট রাইট? আবিরের বুকটা ধক করে উঠছে, কারণ ওখানে যে তার শ্যামলিমাও বসে আছে। অপরদিকে নিবিড় ঘাড় ঘুরিয়ে ওদের দেখে চোখ মুখ শক্ত করে রোহিতের মাথার পেছনে সজোরে একটা বাড়ি মেরে বলে, বলদ, ওখানে 3টা মেয়ে বসা, ওই 3টার মধ্যে কোনটা? ওহ, এত জোরে কেউ মারে? ওয়েট, বলছি, ওই যে মেয়েটা সবচেয়ে সুন্দর। এবার মাথার পেছনে আবির সজোরে একটা বাড়ি মারে। আমার ভাবতেও অবাক লাগে, খালামনির পেটে এই গাধাটা জন্ম নিয়েছে। আরে ওখানে 3টা মেয়েই মাশাল্লাহ অনেক সুন্দর, 3টার মধ্যে কোনটা ঠিক করে বল। ব্রো, তুমি আমাকে মারলে। 3 ভাইয়ের মধ্যে তো তুমি একমাত্র ভালো ছিলে, সেই তুমিও সঙ্গদোষে বদমেজাজি হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, আর মারবো না, ঠিক করে বল কোনটা। রোহিতের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এই যে ফর্সা মতো মেয়েটা, ওর নাম আদিতা। রোহিতের উত্তর শুনে আবিরের মনে স্বস্তি মিলল। ঠিক আছে, এক বলদের সাথে আরেক বলদ, একদম খাপে খাপ। দাঁড়াও, ওদের ডাকি। আদিতা, ধারা আর রাইমা গল্প করছিল, ঠিক তখনই পেছন থেকে একজন আদিতা নাম ধরে ডেকে ওঠে। গলা শুনিয়ে ওরা বুঝে যায় এটা কে। আদিতা শক্ত করে রাইমা আর ধারার হাত চিপে ধরে আর বলে, ফিরবি না, একদম ফিরে তাকাবি না। উফ আল্লাহ, এই ছাগলটা আবার ডাকছে। এই 2 দিনে আমার জীবনটা একদম তেজপাতা করে ছেড়েছে। শোনা, এখন কাঁদছো কেন? এই রোহিত ভাইয়ের জন্যই তো নিবিড় স্যারের সাথে এত শত্রুতা। যাও এখন গিয়ে রোহিত ভাইয়ের গলায় ঝুলে পড়ো, মরণ। তখন কি আর জানতাম উনি আমার পিছনে এমন জোকের মতো পড়ে থাকবে। এখন আর কিছু করার নেই, ডাকছি যখন তখন একবার শুনে আসি। পাগল হয়েছিস তুই? না, আমি পাগল হইনি। উনি যেভাবে ডাকছে সারা না দিয়ে উপায় আছে? তাও ঠিক, দাঁড়া দেখি একবার। আদিতা পেছন ঘুরে দেখে নিবিড় আর আবিরের সাথে রোহিত বসে আছে, আর আদিতা আদিতা বলে ডেকে চলেছে। সেটা দেখে আদিতা শুকনো একটা ঢোক গিলে হাতের ইশারায় রোহিতকে বলে, আসছি। আদিতা মনে মনে খুব ভয় পাচ্ছিল, কারণ সে প্রথম দিনে নিবিড়কে রোহিত ভাইয়ের নাম বলে ভাব নিতে চেয়েছিল। তখন কি আর সে জানতো রোহিত ভাই এমন আধ পাকলা টাইপের একটা লোক? আদিতা তো তখন রোহিতকে সিনেমার ভিলেনদের মতো ভেবেছিল, কিন্তু আসলে সিনেমার ভিলেনদের মতন কথায় কথায় ধমক নিবিড় স্যার দেয়। আদিতা মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলো। আদিতা ভাবছে সেদিন রোহিত ভাইয়ের নামে বানিয়ে বানিয়ে বলা কথাগুলো হয়তো নিবিড় স্যার ধরে ফেলেছেন, আর ওই আধ পাগলা লোকটা হয়তো আদিতাকে ফাঁসিয়ে দিয়েছে, তাই নিবিড় আদিতাকে আবার কোনো শাস্তি দিতে ডাকছে। আদিতা, ধারা আর রাইমা গিয়ে ক্যান্টিনে নিবিড়রা যেই টেবিলে বসা সেই টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। আদিতা ভ্রুকুচকে শুকনো মুখ করে নিবিড়ের দিকে তাকিয়ে আছে, আর নিবিড়ও ভাবলেশীনভাবে আদিতার দিকে তাকিয়ে আছে। এদিকে আবির তার শ্যামলিমার দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে দেখিয়ে চলেছে। রাইমার ধারা রোহিতের দিকে তাকানো। ধারা নীরবতা ভেঙে বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার, ভাই আমাদের ডেকেছিলেন? প্রথমে আবিরা নিবিড়কে উদ্দেশ্য করে এবং পরবর্তীতে রোহিতকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, তোমাদের সাথে ওদের পরিচয় করিয়ে দিতে ডেকেছি। বুড়ো আঙুলের সাহায্যে আবির আর নিবিড়কে উদ্দেশ্য করে বলে, আমরা তো চিনি ওনাদের, আবার নতুন করে পরিচয় করানোর কি আছে? আছে, অনেক কিছুই তোমরা জানো না। সো মিট মাই খালাতো ব্রাদার্স সাইমান আহমেদ আবির আর আয়মান আহমেদ নিবির। আর হ্যাঁ, ওরা কিন্তু যমজ ভাই, যদিও চেহারা বা আচার আচরণ কোনটারই মিল নেই। ধারা, রাইমা আর আদিতা তিনজনই বেশ অবাক হয়, আর এক দৃষ্টিতে আবির নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। আদিতা অবাক সুরে বলে, তার মানে কবির স্যার, আবির স্যার আর নিবিড় স্যার এরা 3 জন আপন ভাই, তার উপর আবির স্যার নিবিড় স্যার যমজ। They are brother from the same mother, and I am also their brother from different mother. মাথা ঝুলাতে ঝুলাতে বলে, হায় আল্লাহ, কবির আর নিবিড় স্যারকে যাও আপন ভাই মেনে নেওয়া যায়, কারণ দুজনের ব্যবহারই রাক্ষসের মতো, আর আচরণ তো তিতা করলার মতো। আর এদিকে আবির স্যার কত ভালো মানুষ, ব্যবহার মধুর মতো মিষ্টি। বেচারা আবির স্যারও ওই 2 রাক্ষসের মধ্যে ফেসে গেলেন। নিবিড় বসা থেকে দাঁড়িয়ে যায় এবং আদিতার মুখে মুখে এসে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি বললো তুমি? আমি রাক্ষস? তা নয়তো কি,
আপনাদের দুই রাক্ষসের মধ্যে ভোলা ভালা আবির স্যার ফেসে গিয়েছে। আমি রাক্ষস হলে তুমি পেতনি। ভোলা ভোলা মেয়ে দুটোর মাথা খাচ্ছে বসে বসে। কি? আমি পেতনি? আমি ওদের মাথা খাচ্ছি? ঠিক আছে, আমি যখন পেতনি তখন কাছে আসুন, আপনার ঘাটটা মোটকে দেই। তা নয় তো কি, ওরা কত শান্ত স্বভাবের, কারোর সাথে ঝগড়া করে না, আর তুমি সবার সাথে ঝগড়া করে বেড়াও। আর কি বললে? আমার ঘাড় মটকাবে? ভুলে গেলে চলবে না যে আমি রাক্ষস। পেতনি কি কখনো রাক্ষসের ঘাড় মটকাতে পারে? তাহলে আপনি মেনে নিলেন তো আপনি রাক্ষস? তুমি তো মেনে নিয়েছ তুমি পেতনি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তাকিয়ে দেখুন আমি কত সুন্দর, মোটো আপনার মতো নই। হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো নাও? আমি কি দেখতে অসুন্দর? সেটা আবার বলতে হয় নাকি? জিজ্ঞাসা করুন সবাইকে। ও হ্যালো, কেউ তোমার মতো ঝগড়ুটে না যে ঝগড়ার খাতিরে মিথ্যা কথা বলবে। হ্যাঁ, হাসছে। শুনুন, এক হাতে তালি বাজে না মিস্টার, এমনভাবে বলছেন যেন আপনি দুধে ধোয়া। ঝগড়া অলওয়েজ তুমি শুরু করো। আমি না, আপনি শুরু করেন। এবং আপনি কি জানেন যে আপনি ওই বিরক্তকর লোকটার চেয়েও বেশি বিরক্তকর? হাত দিয়ে রোহিতকে ইশারা করে বলে, কি বললে? আমি বিরক্তিকর? আ- 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 আপ- উম, 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 না মানে বেয়াদব দেখেছে, কিন্তু তোমার মতো দেখিনি। টিচারদের সাথে কিভাবে কথা বলে তা তুমি কবে শিখবে? এতবার পানিশমেন্ট দিলাম, তাও তোমার শিক্ষা হলো না। ওকে ফাইন, এবার এমন শিক্ষা দিব আর জীবনেও আমার সাথে লাগতে আসবে না। মানে মানে তেমন কিছু না, জাস্ট একটা ছোট পানিশমেন্ট দেওয়ার জন্য নিজেকে তৈরি করে নাও। যদিও পানিশমেন্ট দিয়ে কোনো লাভ হয় না, তুমি বারবার পানিশমেন্ট পাওয়ার পরও শুধরাও না, বরং আরও বেয়াদব হয়ে যাও। তাহলে পানিশমেন্ট না দিলেই হয় ব্রো? ইয়েস, হি ইজ রাইট। ছাত্র আমার একটা লিমিট থাকা দরকার রোশন। ও তো কি বিরক্তিকর লোক বলেছে, তাই তোর হয়ে কথা বলছিস? তুই এরকম বেশরম কেন বলতো? এবার রোহিত নিবিড়ের পা ধরে বলে, প্লিজ ব্রো, তোমার যত গালি দিতে ইচ্ছে করে আমাকে দাও, কিন্তু তাও ওকে ছেড়ে। বাচ্চা মেয়ে ভুল করে তোমার সাথে ঝগড়া করে ফেলেছে। জাস্ট লুক অ্যাট হার ফেস, কতটা ইনোসেন্ট ও। ওর মধ্যে কিউট ফেসটার দিকে তাকিয়ে অন্তত মাফ করে দাও ওকে। ইম্পসিবল, আমি ওকে মাফ করতে পারবো না। তুই যখন এত করে বলছিস, তখন আমি ওকে দুটো অপশন দিব। ও যেটা বেছে নেবে তাতে আমি সহমত। অপশন 1, মাঠের মাঝখানে দাঁড়িয়ে 100 বার নিচের গালে নিচে থাপ্পড় দিবে। অপশন 2, পুরো মাঠটা 5 বার রাউন্ড দেওয়া। নাও চয়েস ইজ ইয়ার্স। এদিকে আবিরের তো সবকিছু অবাস্তব মনে হচ্ছে। মেয়েটা কি নিবিড়কে এত কিছু বলেছে? যেই নিবিড়ের সাথে তার বাবা মা, এমনকি কবিরও মেপে কথা বলে, সেই নিবিড়ের সাথে এই মেয়ে ঝগড়া করেছে। ধারা রায় মা আদিতাকে মনে মনে হাজারো গালি দিচ্ছে। মেয়েটাকে তারা কতবার বুঝিয়েছে নিবিড় স্যারের সাথে না লাগতে, কিন্তু কে শুনে কার কথা? এই মেয়েটার মনে হয় নিবিড় স্যারের কাছ থেকে পানিশমেন্ট না পেলে ভালো লাগে না। ওরা দুইজনেই নিজের মুখটা শুকনো করে দাঁড়িয়েছে। যতই হোক, বান্ধবীর করুণ সময় তাকে সাহায্য করতে না পারুক, অন্তত দুঃখ প্রকাশ তো করাই যায়। এদিকে রোহিত তার ক্রাশের এমন পরিস্থিতি দেখে ভাবছে, এই বদমেজাজে নিবিড়ের হাত থেকে কিভাবে বাঁচাবে আদিতাকে। সে যে নিজেও জমের মতন ভয় পায় নিবিড়কে। আদিতা মুখটা মলিন করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে নিজের বোকামির জন্য। নিজেকে প্রতিদিন বলে সে আর নিবিড়ের সাথে ঝামেলা করবে না, তাও প্রায় প্রতিদিনই কিছু না কিছু নিয়ে ঝামেলা হয়েই যায়, এবং যার ফলস্বরূপ নিত্য নতুন পানিশমেন্ট। আদিতা মনে মনে এও ভাবে নিবিড় নিশ্চয় ভার্সিটিতে র্যাগিং করতো, তাই এত উদ্ভট পানিশমেন্টের কথা তার মাথায় আসে। আদিতার এত ভাবনা চিন্তার মাঝে নিবিড় বলে ওঠে, তো মিস আদিতা, কি ভাবলে? কোনটা নেবে, অপশন 1 আর অপশন 2? আদিতা মনে মনে কিছু একটা ভেবে মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, অপশন 3, পালাবো। মুখ দিয়ে বার করতে দেরি, কিন্তু পেছন ফিরে দৌড়ে পালাতে আদিতার 1 সেকেন্ডও দেরি হয়নি। এদিকে নিবিড় আদিতার এমন কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যেই না আদিতাকে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে রোহিত নিজের ভয়কে জয় করে নিবিড়কে পেছন থেকে জাঁপটে ধরে, যার ফলস্বরূপ আদিতা নিবিড়ের হাতে নাগালের বাইরে চলে যায়। নিবিড় নিজেকে ছাড়াতে চায় রোহিতের থেকে, কিন্তু রোহিত নিবিড়কে আরও শক্তভাবে জাঁপটে ধরে আর বলে, প্লিজ ব্রো, ফরগিভ হার, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ ভাই, ছেড়ে দে ওকে, না বুঝে করেছে। নিবিড় আর ছটফট করে না, তাই রোহিতও নিবিড়কে ছেড়ে দেয়।
নিবিড় রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ভুল মানুষ কদিন করে আবির? এই মেয়ে দুটোকে জিজ্ঞেস কর, কয়দিন আমি ওকে পানিশমেন্ট দিয়েছে আমার সাথে মিসবিহেভ করার জন্য, তাও শিক্ষা হয় না। আর তোকে তো আমি পরে দেখে নিচ্ছে। ফরগিভ মি অলসো ব্রো। আরে ভুলে যা তো, আজকে আমার জন্য ওদের মাফ করে দে। রোহিত আবিরকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার তো এখন দরদ উঠলে উঠবেই। তোমার যে অনেক প্রশংসা করে গেল। প্লিজ স্টপ নিবিড়, তুই এখন স্টুডেন্টদের সামনে ঝগড়া করবি? নিবিড় পরপর 2 বার জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দেয়। ঠিক তখনই একজন পেছন থেকে কবির ওঠে। নিবিড়, তুই এখনো সিগারেট খাওয়া ছাড়িসনি? কবিরকে এখানে দেখে ধারা এক দৃষ্টিতে কবিরের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা ফুটে ওঠে। কবিরও ব্যাপারটা খেয়াল করে, কিন্তু বিষয়টাকে পুরোপুরি ইগনোর করার চেষ্টা করে, নিবিড়ের দিকে ফোকাস করে। এদিকে নিবিড় সিগারেট শেষ করতে ব্যস্ত। এমনি তার মেজাজ ভালো নেই। এখন কবিরকে কিছু বলতে নিলে হয়তো সে রুড হয়ে যাবে, মিসবিহেভ করে বসবে, কারণ রেগে গেলে তার মাথা ঠিক থাকে না। স্টুডেন্টদের সামনে ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সাথে রুড বিহেভ করা ভালো দেখায় না, তাই সে চুপ করেই থাকে। চুপ করে আছো কেন? সিগারেট খেতে কতবার নিষেধ করেছি তোমাকে? আর আশা জানলে কতটা কষ্ট পাবে যে তাকে কথা দেওয়ার পরও তুমি তোমার এই বদ অভ্যাসটা ছাড়োনি। সরি ভাইয়া, আমি আগের থেকে কমিয়ে দিয়েছি, বাট পুরোপুরি ছাড়তে পারিনি। আমি পুরোপুরি ছাড়ার চেষ্টা করছি। আই হোপ তুমি তাড়াতাড়ি ছেড়ে দেবে। ইয়েস ভাইয়া, আই উইল ট্রাই মাই বেস্ট। এদিকে আবির এখনও মুগ্ধ হয়ে রাইমাকে দেখছে আর ভাবছে একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে। এদিকে রাইমা ধারার কানে কানে বলে, ধারা, এভাবে ছ্যাঁচড়ার মতো তাকিয়ে না থেকে চল, আমরা যাই। তুই এভাবে তাকিয়ে আছিস দেখলে কবির স্যার না আবার তোকে শাস্তি দিয়ে বসে। চল, তার আগে এখান থেকে কেটে পড়ি। আর আদিতা কোথায় গেল? তাকেও তো খুঁজতে হবে, জলদি চল। যেতে তো মন চাচ্ছে না রে দোস্ত, তাও কি করার, চল যাই। এবার রাইমা কিছুটা জোরেই বলে, আচ্ছা স্যার, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। এসো, হ্যাভ এ গুড ডে। ইউ টু স্যার। ওরা দুজন ওখান থেকে চলে যায়। এরপর কবির, আবির, নিবিড় আর রোহিত ওরা 4 ভাই মিলে আবার ক্যান্টিনের একটা টেবিলে বসে গল্প করতে থাকে। এদিকে রাইমার ধারা ওখান থেকে আসার পর আদিতাকে ফোন দেয় এবং জানতে চায় আদিতা কোথায়। আদিতা ফোন ধরে জানায় যে সে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাইমার ধারা আদিতার কাছে গিয়ে ওকে বকা দেয় এবং বলে আর যেন এমন না করে। আদিতা বলে সে চেষ্টা করে কিছু না বলার, কিন্তু মুখ ফসকে প্রত্যেকবারই কিছু না কিছু বলে ফেলে আর নিজে ফেঁসে যায়। এরপর আদিতা ওদের কাছ থেকেও চলে আসার পর কী হয়েছে সব জেনে নেয় এবং মনে মনে খুশি হয় এই ভেবে যে আবির স্যারের জন্য এই যাত্রায় সে বেঁচে গিয়েছে। এত দোয়া দুরুদ পড়া কাজে দিয়েছে। মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানায় সে এবং খুশি মনে বাসার উদ্দেশ্যে রওনা দেয় ওরা 3 জন। চারদিকে শীতল পরিবেশ। শীতের মাঝে অনেকে ছুটি কাটাতে গ্রামে ছুটছে নিজের চিরচেনা নিরে। পুরো একটা বছরের সব হাসি কান্না দুঃখ আনন্দ কষ্ট ক্লান্তি ভুলে শেষের সময়টুকু আনন্দে কাটাতে পিকনিকের আয়োজনে মেতে উঠেছে। শীতের সময়টা আবার বিয়ের মৌসুম। শহর আর গ্রামে নেই, সর্বত্র এখন আনন্দমুখর পরিবেশ। হয়তো পৃথিবীর সবাই এই সময়টা সুখেই কাটায়। আসলেই কি সবাই সুখে কাটায় সময়টুকু? না, সকলের কপালে সুখ নেই। হাজারো দুস্থ মানুষের এক টুকরো শীতের কাপড়ের অভাবে মন ও শরীর দুটোই অসুস্থ। শীতের মধ্যে যেখানে সবাই উষ্ণ কাপড় পরিধান করে আনন্দ উৎসব করছে, মুখে মন মাতানো হাসি, সারা শরীরে অন্যরকম উত্তেজনা, যেখানে ওই সকল দুস্থ মানুষের মুখে চমৎকার এক হাসির দেখা মিলবে শুধু পাতলা একটা শীতের কাপড়ে। হাজারো বিয়েবাড়ির কত মানুষ প্রয়োজনের তুলনায় বেশি মুখরোচক খাবার পাতে নিচ্ছে, কিন্তু না খেতে পেরে ফেলে দিয়ে অপচয় করছে। সেখানে ওই সকল দুস্থ মানুষের মুখে এই শীতল পরিবেশেও এক মুঠো পান্তা ভাতে অমায়িক হাসি ফুটে উঠবে, যা কোনো মাপকাঠি দিয়ে মাপা সম্ভব না। রাস্তার অবলা জন্তুগুলোর কথা না হয় বাদই দিলাম, এক মনে বসেই এসব ভাবছিল ধারা। আর বিছানায় কম্বলের নিচে বসে খাটের কাছের জানলা দিয়ে তাকিয়ে নিচে পাড়ার লোকদের করা পিকনিকের আয়োজন দেখছিল। সে মনে মনে আরও ভাবছে এসব মানবিক কথাবার্তা ভেবে কী লাভ। সে নিজেও তো সেই সন্ধে থেকে কম্বলের নিচেই রয়েছে, এর মধ্যে শুধু খাবার খেয়েছে আর ফ্রেশ হয়েছে। এখন ঘুমাবে,
আসলে মানুষের মনে মানবিকতা তো প্রচুর থাকে, কিন্তু তারা সেটা কাজে খাটাতে সক্ষম না। মানুষ ভাবে এটা করব সেটা করব, কিন্তু কোনোটাই করা হয়ে ওঠে না। ধারার নিজের বেলাতেও সেটাই ঘটেছে। সকল চিন্তা ভাবনা সাইডে রেখে ঠিকভাবে শুয়ে চোখ বুজল ধারা, কিন্তু আজকে মনে হয় না তার ঘুম আসবে, কারণ 12টার সময়ও পাড়ার লোকেরা উচ্চস্বরে গান বাজাচ্ছে, বিটও বেশি। তাও ঘুমানোর এক ব্যর্থ চেষ্টা করছে ধারা, কারণ কালকে তাকে ভার্সিটিতে যেতেই হবে। কবিরকে এক নজর দেখার জন্য যেতেই হবে, না হলে আবার দীর্ঘ 24 ঘন্টা প্রিয় মানুষটাকে না দেখেই কাটাতে হবে। এমনিতেই সপ্তাহের 2 দিন কবিরকে না দেখে থাকাটা অনেক কষ্টকর ধারার পক্ষে। তার উপর যদি আরও একদিন না দেখে থাকতে হয়, তাহলে হয়তো ধারার দম বন্ধ হয়ে আসবে। ধারার মাথায় আবার একটা চিন্তা মাথা চাড়া দিয়ে উঠল। আচ্ছা, রাইমা যদি জানতো যে সে প্রতিদিন কবিরকে দেখতে ভার্সিটি যায়, কবিরকে না দেখলে তার দম বন্ধ হয়ে আসে, তাহলে অবশ্যই তাকে নিয়ে তামাশা করতো আর বলতো। কবির স্যার তোর কে হয়? তখন ধারার উত্তর কিছুটা এমন হতো। সে যে আমার সব, তার প্রতি আমি ক্রাস্ট নই, তাকে আমি ভালোবাসি, দূর থেকে ভালোবাসি। হয়তো তাকে ছাড়া মরে যাব না, কিন্তু তাকে না পেলে সারা জীবন একটা আক্ষেপ তো থাকবেই, যা কোনো দিনও মিটবে না, কোনো দিনও না। এসব ভাবতে ভাবতেই ধারা যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। কুয়াশায় ঢাকা চারদিক, নানান রঙের সোয়েটার, হুডি, শাল পরে সারা ভার্সিটিতে বিচরণ করে বেড়াচ্ছে যুবক যুবতীরা। কেউ এসেছে ক্লাস করতে, আবার কেউ এসেছে রিহার্সাল করতে, অনেককে ছাড়া হাত পা হয়ে এসেছে শুধু বন্ধু মহলের সাথে আড্ডা দিতে। আদিতা, ধারা, রাইমা গিয়েছিল রিহার্সাল করতে, কিন্তু তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাদের না, ফার্স্ট ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের সকলকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে তাদের ক্লাস বাধ্যতামূলক, কারণ আজকে ভার্সিটিতে নতুন লেকচারার জয়েন করেছে। সে তাদের একটা সাবজেক্ট নেবে। বেশ কিছুদিন আগে একটা স্যার ট্রান্সফার হয়ে গিয়েছিল, সেই জায়গায় এই নতুন লেকচারার। ক্লাসে গিয়ে সামনের সারির একটা সিট দখল করলো ওরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নিবিড়ের আগমন। সবাই তাকে সালাম দিল। নিবিড়কে দেখে আদিতা দীর্ঘশ্বাস ফেলল আর ফিসফিসিয়ে রাইমাকে বলল, এত পুরনো মাল? কথা বলিস না, স্যার দেখলে তোকে কথা শোনাবে। মুখে আঙুল দিয়ে বলে। এর মধ্যে নিবিড় মুখে চওড়া হাসি ফুটিয়ে বলা শুরু করলো, হোপ অল অফ ইউ আর অল রাইট। আজকে আমি তোমাদের ক্লাস নিতে আসিনি, শুধু তোমাদের সাথে নতুন লেকচারারের পরিচয় করে দিতে আসলাম। আর ইউ গাইস এক্সাইটেড টু মিট হার? ইয়েস স্যার। ওকে, কাম ডাউন। এরপর নিবিড় ক্লাসের বাইরের একজনকে উদ্দেশ্য করে বলল, মিস সরকার, প্লিজ কাম ইন। এরপর ক্লাসরুমে এক যুবতীর প্রবেশ ঘটল। বয়স আনুমানিক 26 থেকে 29 হতে পারে। হাই হিল পরা, জর্জেটের একটা লেমন অ্যান্ড গ্রিন কালারের শাড়ি পরনে, কোমর ও পিঠের অধিকাংশ অংশ দেখা যাচ্ছে। ব্লাউজের হাতাও একদম ছোট, যার ফলস্বরূপ হাত উন্মুক্ত। মুখে মেকআপের ভারী আস্তরণ, চুলগুলো খোলা, গোল্ডেন কালার করা, বাম হাতে ঘড়ি, 0 ফিগার এবং গায়ের রং শুভ্র। ক্লাসের সকল ছেলের যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। এদিকে আদিতার মুখের ভাবভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বিরক্ত ম্যাডামের এমন সাজ পোশাক দেখে। সবার কাছে ম্যামকে বলিউডের নায়িকা মনে হলেও আদিতার কাছে সে নিতান্তই হিন্দি সিরিয়ালের ভিলেন টাইপের। সব ছেলেরা এক্সাইটমেন্টের বসে উঠে দাঁড়িয়ে সালাম দিল। নিবিড় ছেলেদের এমন কাণ্ড দেখে অবাক এবং চরম বিরক্ত। নিব্বাদের মতন ব্যবহার যদি ভার্সিটির ছেলেরা করে, তবে কি মাথা গরম হওয়াটা স্বাভাবিক না? তাও নিজেকে শান্ত রেখে মুখে হাসির ধারা বজায় রেখে বলল, সিট ডাউন। সালাম পরে দিও, আগে পরিচয় করে দিই। উনি হলেন মিস জামিলা সরকার, তোমাদের নিউ টিচার। Oof, Nibir. It is Jamila. Please call me Jam. Jam, ma'am. Okay? And আপনি করছিস কেন? You are college friend, right? So, please stop to so formalities. নিবিড়ের কাঁধের হাত রেখে বলল, আই নো জ্যাম, বাট ইটস আ ক্লাসরুম, প্লিজ বিহেভ ইয়ারসেলফ। সযত্নে জামিলার হাত কাঁধ থেকে সরিয়ে নেয়। Okay. ওকে, আমি আসলাম, অল দ্য বেস্ট। এটা বলে নিবিড় চলে গেল। এবার জামিলা ক্লাসরুমের সবাইকে এক নজর দেখে নিল, তারপর বলা শুরু করলো, You guys please be smart. এই যুগে কে সালাম দেয়? অলওয়েজ আমি ক্লাসে আসলে গুড মর্নিং অর হ্যালো ম্যাম বলবে। সালামটা একটু ব্যাকডেটেড, ইউ নো। ওকে ম্যাম।
অ্যান্ড অলওয়েজ আমাকে জ্যাম ম্যাম বলবে, নেভার সে জামিলা ম্যাম। এটা খ্যাত একটা নাম, পারলে বদলে ফেলতাম, বাট মম ড্যাডের এই নামটাই ভালো লাগে, তাই বদলাতে দেয়নি। ওকে ওকে জ্যাম ম্যাম। গুড, ভেরি গুড। নাও সবাই সবার পরিচয় দাও। এরপর একে একে সবাই সবার পরিচয় দিল। জামিলা ম্যাম পরিচয় নিল আর কিছুটা ফ্লার্টি ওয়েতে ক্লাসটা করালো। ক্লাস শেষে ওরা তিনজন কাঠগোলাপ গাছের নিচে গিয়ে বসলো। দেখেছিস আজকে যেন নিবিড় স্যারের মুখ থেকে হাসি সরছিল না। তো অমন হট একটা মেয়ে দেখলে সবারই মুখে হাসি থাকবে, এটাই স্বাভাবিক। নিবিড় স্যারকে চরিত্রবান ভেবেছিলাম, কিন্তু উনিও লুচ্চা। ওই ঝামেলা ম্যামকে দেখে মুখ দিয়ে হাসি সরছিল না, চোখও সরছিল না, যত সব। রাইমা হুহা করে হেসে উঠলো আর ফুলল। তুই তো জ্বলছিস কেন? নিবিড় স্যার জামিলা ম্যামকে, সরি তোর ভাষায় ঝামেলা ম্যামকে দেখে হাসলে বা তাকিয়ে থাকলে তোর কি কি স্যারের প্রেমে টেমে পড়ে গেলি নাকি? আদিতা চমকে ওঠে। আসলেই তো তার কি, তার এত রাগ লাগছে কেন? তবে মুখে বলে, আমার মোটেও চলছে না। স্টুডেন্টের সামনে এমন লুচ্চামি আর ঘেঁষাঘেঁষি করাটা কি ঠিক? তোরাই বল। আজও কী লুচামি করলো সে? আরও জামিলা ম্যাম তার কাঁধে হাত দেওয়াতে সে শান্ত কণ্ঠে তার ব্যবহার ঠিক করতে বলেছিল আর হাতটাও নামিয়ে দিয়েছিল। তার মুখে হাসি থাকলে আমার কেন জানি মনে হচ্ছে সে প্রচুর বিরক্ত। হয়তো। আসলে ব্যাপারটা হলো, একটা সুন্দরী মেয়ে আর একটা সুন্দরী মেয়ে দেখলে চলে। জামিলা ম্যামও সুন্দরী আর আদিতাও সুন্দরী, তাই এমন করছে। চাপ নিস না রাইমা। দুষ্টু হেসে চোখ টিপ দিয়ে বলে, একদম ঠিক। আদিতা কিছু বলে না, শুধু ওদের ভেঙচি কাটে। এরপর ওরা তিনজন উঠে রিহার্সাল করতে যায়। তবে আদিতা মনে মনে ভাবছে, যে লোকটাকেও দেখতে পারে না, দুই চোখের কোণা দিয়েও যার সাথে কথা হলেই ঝগড়া হয়, সেই লোকটা অন্য কারোর সাথেই মেলামেশা করলো, হাসলে বা তাকালে তার কেন এত খারাপ লাগছে? এর কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? আদিতা, ধারা আর রাইমা নিজেদের মধ্যে কিছুটা সময় গল্প করে কাঠগোলাপ গাছের নিচে বসে। তারপর তারা রিহার্সাল করতে তাদের জন্য বরাদ্দকৃত কমন রুমে আবার যায়। কমন রুমে গিয়ে আদিতার মাথাটা আমার গরম হয়ে যায়। ও গিয়ে দেখে জামিলা আর নিবিড় কমন রুমে দাঁড়িয়ে কথোপকথন করছে। তবে তাদের মধ্যকার কথাবার্তা শুনে আদিতার মনটা ভালো হয়ে যায়। এই প্রথমবার নিবিড়ের বলা প্রত্যেকটা কথা তার নিজের ব্যক্তিগত ধারণার সাথে একদম মিলে যায়। তাই সে মুচকে হাসে এবং মন দিয়ে ওদের কথা শোনে। রাবিশ! বাংলা লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতে সেই ফিলটা আসে না, যেই ফিলটা হিন্দি সং এবং ইংলিশ সঙ্গে আসে। এখানে ওল্ড এজের স্যারগুলো ব্যাকডেটেড বলে কি ইয়ং জেনারেশনও ব্যাকডেটেড খ্যাত হয়ে থাকতে হবে? হোয়াট কাইন্ড অফ লজিক ইট ইজ? বর্তমান যুগের সোকল আপডেট জেনারেশন, যেটাকে খ্যাত ব্যাকডেটই মনে করি, বিলিভ মি, সেটা আসল স্মার্টনেস। সবাই নিজেকে স্মার্ট দেখানোর জন্য হিন্দি গান শোনে, ইংলিশ গান শোনে, কিন্তু বাংলা গান কয়জন পারে? একটা কথা সবসময় মনে রেখো, নিজের মাতৃভাষা আর নিজের দেশের সংস্কৃতি সম্পর্কে জানার থেকে বড় স্মার্টনেসের বিষয় আর কিছুই নেই। তাই সব প্রবীণ শিক্ষকেরা তাদের দেশের ভবিষ্যৎকে স্মার্টনেসের শিক্ষাই দিচ্ছে। সরি টু সে, বাট এদিক দিয়ে মিস জামিলা আপনি অনেক বড় খ্যাত। তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস নিবিড়। মিস জামিলা, এটা ভার্সিটি, সো প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আর আমি কাউকে অপমান করিনি, জাস্ট সত্য কথাটা বলেছে। জামিলা প্রত্যুত্তরে নিজের সিরিয়াস লুক বদলে ফ্লার্টি ওয়েতে নিবিড়ের কিছুটা কাছে গিয়ে বলে, মিস্টার নিবিড়, আপনি চাইলে আমি বাংলা গান শিখব, প্রতিদিন আপনাকে গেয়েও শোনাবো। বিশ্বাস করুন, যেই মেয়ের গান প্রতিদিন শুনে তার প্রতি দেওয়ানা হয়েছে, তাকে আপনার মন থেকে মুছে ফেলবো। শুধু একবার সুযোগ দিন। ডান চোখ টিপ দিয়ে বলে। নিবিড় জামিলার এমন কথায় বেশ বিরক্ত হয়। ও বুঝে যায় তার ঘরের শত্রু আবির জামিলাকে এই তথ্য দিয়েছে। নিজের বিরক্তি প্রকাশ না করে মুচকি হেসে কমন রুম থেকে বের হতে হতে বলে, কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স ভালো না মিস জামিলা। নিবিড় চলে যাওয়ার পর জামিলা সবাইকে জানায় এখন সিনিয়র ভাই বোনদের সাথে মিলে সেও সবাইকে রিহার্সালে সাহায্য করবে।
এতে অধিকাংশ স্টুডেন্ট, বিশেষ করে ছেলেরা, খুশি হলেও আদিতা, রাইমা বা ধারা কেউই খুশি হয় না। তবুও তাদের এটা মেনে নিতে হবে, কারণ এছাড়া তো কোনো উপায় নেই। দেখতে দেখতে কাঙ্ক্ষিত দিনটি এসে পড়ে। আজকে ভার্সিটি নবীন বরণের অনুষ্ঠান। ধারা সকাল সকাল সাজুগুজু করে চলে এসেছে। সে আর রাইমা দুজনে একই রঙের শাড়ি পরেছে, আর আদিতা পরেছে ভিন্ন রঙের। আদিতা পরেছে কালো রঙের জামদানি শাড়ি, আর ধারা ও রাইমা গাঢ় নীল রঙের জামদানি শাড়ি। ধারা আর রাইমা বেশ ভারী মেকআপ নিয়েছে, মাঝ বরাবর সিঁথি কেটে চুলগুলো খোপা করেছে, কিন্তু আদিতা চোখে গাঢ় করে কাজল আর হালকা লিপস্টিক দিয়েছে। চুলগুলো মাঝ বরাবর সিঁথি করে সামনে দুই পাশ দিয়ে ফ্রেঞ্চ বেনি করে পেছন দিক দিয়ে খোলা রেখেছে। তিনজনকে অপরূপ সুন্দর লাগছে। তিনজনে বাসা থেকে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। ধারা, রাইমা এর আগেও বহু অনুষ্ঠানে নাচে নাম দিয়েছে, তাই রাইমা আর ধারার শাড়ি পরার অভ্যেস আছে বিধায় তারা বেশ ফ্রিকুয়েন্টলি হাঁটছে। কিন্তু আদিতা বাসায় প্রায় সময় শাড়ি পরলেও আজকে প্রথম শাড়ি পরে রাস্তায় নেমেছে, তাই চলতে গিয়ে হোঁচট খাচ্ছে। ওরা তিনজন মিলে দুইটা রিকশায় করে ভার্সিটিতে চলে যায়। শীতের সকাল, চারদিক দিয়ে এখনও কুয়াশা কাটেনি, এখনও অনুষ্ঠান শুরু হয়নি। আরও বেশ কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে, আর রাত 8টা পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকবে। এর মধ্যে বেশ ভিড় জমেছে ভার্সিটিতে। জোড়ায় জোড়ায় সবাই ঘুরছে। প্রায় সকল ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরেছে, কারো কারো গায়ে রং বেরঙের শাল। ভার্সিটি চত্বরটা অসম্ভব প্রাণবন্ত লাগছে এই মুহূর্তে। আদিতারা সবাই মিলে শেষবারের মতন রিহার্সাল করতে কমন রুমে যায়। অনুষ্ঠান শুরুর আগেই এসে আদিতা, ধারা আর রাইমা যথাসম্ভব সামনে সারির সিট দখল করে নেয়। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর বিনম্র শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানের আয়োজনে নিয়োজিত সকল ব্যক্তিবর্গকে। অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে আদিতার ভাষ্যমতে ঝামেলা ম্যাম। লাল রঙের পাতলা ফিনফিনে শাড়ি পরেছে, হাতাকাটা ব্লাউজ, পিঠের অধিকাংশ উন্মুক্ত। এত ভারী মেকআপ করেছে যে দেখে মনে হচ্ছে আজ তার বিয়ে, তবে আজকে কোমর বের করা না। শাড়ির আঁচল হাতের উপর খুলে রাখা, তাই কোমর দেখা যাচ্ছে না। সে বাংলা ও ইংলিশের মিশ্রণে কথা বলেই চলেছে, তবে তার উপস্থাপন করার ভঙ্গি বেশ নজরকাড়া। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা তাদের ভার্সিটি সম্পর্কে অভিজ্ঞতা তুলে ধরতে মঞ্চস্থ হয়। এরপর হয় আবৃত্তি আর বক্তৃতা। মন দিয়ে অনুষ্ঠান দেখছিল আদিতা। এর মধ্যে আদিতা ধারার দিকে তাকিয়ে দেখে সে মুগ্ধ নয়নে স্টেজের একপাশে দাঁড়ানো কবির স্যারের দিকে তাকিয়ে আছে। আদিতাও সেই দিকেই তাকায়। হলুদ রঙের পাঞ্জাবি পরেছে কবির স্যার, চুলগুলো সেট করা, চোখে চশমা। মন্দ লাগছে না লোকটাকে, কিন্তু আদিতার চোখ আটকে যায় নিবিড়ের দিকে তাকিয়ে। নিবিড় ব্ল্যাক একটা পাঞ্জাবি পরেছে, গালের চাপা দাড়িগুলো স্টাইল করে কাটা, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ভ্রুকুচকে মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলে চলেছে কবির স্যারের সাথে। তার কুচকানো ভ্রু দেখে আদিতার ভ্রু যুগল কুচকে গেল। অতঃপর কিছু একটা ভেবে চোখ নামিয়ে ফেলল, কিন্তু পরক্ষণে আবার নেত্রযুগল নিবিড়েই আটকে গেল। নিবিড়ের চোখ মুখের করুণ অবস্থা দেখে আদিতা স্পষ্ট বুঝতে পারছে লোকটা কিছু একটা নিয়ে বিরক্ত। শুধু বিরক্ত বললে ভুল হবে, চরম রকমের বিরক্ত। কবির স্যারেরও সেম অবস্থা। আদিতা নিজেও বিরক্ত। কবির স্যার আর নিবিড় স্যার কেন বিরক্ত তা না জানলেও নিজে কেন বিরক্ত তা ভালোই জানে আদিতা। সে নিজের উপর বিরক্ত। কেন বারবার তাকে নিবিড় স্যারকে দেখতে হবে? কেন না চাইতেও অবাধ্য চোখ ওই খোকোষ্টার দিকে চলে যায়? এসব ভেবেই নিজের উপর মাত্রাতিরিক্ত বিরক্ত আদিতা। তবে এখন বিরক্ত হওয়া চলবে না, নিজেকে শান্ত রাখতে হবে, মনকে প্রফুল্ল রাখতে হবে, যাতে পারফরমেন্সটা পারফেক্ট হয়। তোকে দিয়ে কি একটা কাজও ঠিকমতো হবে না? বিলবিম ব্রো, আমি চাচ্ছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার পর টাটকা ফুল এনে সকল নবীনদের দিব, কিন্তু কাজ করতে করতে হঠাৎ পা মচকে যাবে তা তো কল্পনাও ভাবিনি। সরি ব্রো, ফরগিভ মি। ইডিয়েট একটা। ঠিকমতো দেখে চলবি না? নিবিড়, তুই ওকে নিয়ে বাসায় যা, আর আবিরকে বলবি ফুল নিয়ে আসতে, একদম লাল টকটকে গোলাপ। ওকে ভাইয়া। নো ব্রো নো, আমি নিবিড় ব্রোর সাথে যাব না। নিবিড় ব্রো আমাকে রাস্তাতেই ফেলে দিবে, আমার আর বাসা অবধি পৌঁছাতে হবে না। এর চেয়ে আমি এখানেই থাকি আর এই কিউট পরিগুলোর সাথে ড্যান্স এনজয় করি। থাপড়ে তোর গাল লাল করে দিব। নিবিড়ের সাথে না গেলে আবিরের সাথে যাবি, গিয়ে মেডিসিন নেবি। এই কথা নড়চড় হলে তোর খবর আছে বিয়াদব। ওকে ব্রো, প্লিজ ডোন্ট বি রুড। দুঃখী দুঃখী মুখ করে বলে। এর মধ্যে সেখানে আবিরের আগমন ঘটে। আজ সে অনেক প্রাণবন্ত হবে নাই বা কেন? আজ যে তার শ্যামলিমার নৃত্য দেখবে, রবীন্দ্রসঙ্গীতের তালে তালে তার শ্যামলিমা নাচবে।
তার উষ্ণদয়ে থাকবে মন মাতানো মিষ্টি হাসি। তবে আজ কিছুদিন যাবৎ তার মনটা একটু খারাপ। তার যমজ ভাই নিবিড় বেশ কিছুদিন যাবৎ তার সাথে কথা বলছে না, তাকে ভয়েড করে চলছে, যা তার মনে কিছুটা দুঃখের সঞ্চয় ঘটিয়েছে। তবে আজ সে সেই দুঃখ সাইডে রেখে তার শ্যামলিমার নৃত্য উপভোগের জন্য নিজেকে প্রস্তুত করে এসেছে। কিন্তু তার এই প্রস্তুতিতে এক বালতি পানি ঢেলে দিল কবির। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কবিরের কথা শুনে। আবির, তুই ওই বলদটাকে নিয়ে বাসায় যা। ওর পা মস্কে গিয়েছে, ওকে প্রাথমিক চিকিৎসা দে। অবস্থা বেতাল বুঝলে ওকে নিয়ে ডাইরেক্ট হাসপাতালে যাবি, ওকে?